দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24 সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি। আজ আমরা আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা এবং তার আগের কি পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন চট্টগ্রামে এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যে খুনোখুনি নানা ধরনের ঘটনা ঘটছে, সার্বিক বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই যেটা বিষয়ের কথা যেটা বলছিলাম যে সামনে নির্বাচনের একটা কথা বলা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখলাম তার আগে নানা ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, নানা পরিস্থিতি তৈরি হচ্ছে। চট্টগ্রামের প্রেক্ষিতে যদি আমরা বলি যে কয়েকদিন আগেই প্রার্থী গণসংযোগ হয়ে গেছে, সেখানে একজন খুন হয়েছে। এই পরিবেশটাকে, ভোটের আগে এই পরিবেশটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, বিষয়টি হচ্ছে গত 5ই আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তন বা ক্ষমতার পট পরিবর্তন পরে আমাদের প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং দেশ সুশাসনের প্রতি এগিয়ে যাবে, কিন্তু সে কাঙ্ক্ষিত মাত্রায় যায় নাই। মব ভাইলেন্স থেকে শুরু করে চাঁদাবাজি, সমস্ত কিছু দুর্নীতি থেকে শুরু করে বেড়েছে। এই বাড়ার পিছনে যেটা কারণ আমরা দেখছি, অনেকগুলো কারণের মধ্যে পুলিশ 5 তারিখ আক্রান্ত হয়েছিল। পুলিশ তার যে সাহসের সাথে কাজ করার যে সেটা হারিয়েছে এবং নানাভাবে বিভিন্ন মামলার আসামি হওয়া থেকে শুরু করে এখনও পর্যন্ত তাদেরকে যদিও বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করে তাদের আগের জায়গায় ফেরত নেওয়ার মতো অবস্থায়, সেটা এখনও পর্যন্ত পুনরুদ্ধার হয়েছে কিনা জানি না। আবার তারাও আন্তরিকভাবে সেই জায়গায় যেতে চাইছে কিনা সেটাও কিন্তু নাগরিকদের দিক থেকে প্রশ্ন আছে। এই 5ই আগস্টে যে দুঃখজনক পুলিশের বরাবরে যেই ঘটনাগুলো ঘটেছে, তার থেকে পুলিশ বিভাগ কোনো শিক্ষা নিয়েছে আমাদের মনে হয় নাই এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো উন্নয়ন ঘটে নাই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যারা মাঠে কর্মরত আছেন তারা সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছে। এই সংযমটা আমরা কিন্তু ভালোভাবে নিতে পারি নাই। দুর্বৃত্ত, দুষ্ট যারা যারা সন্ত্রাসী যারা, তারা সেটার আরও বেশি পরিমাণে সুযোগ নিয়েছে। সাধারণ মানুষের নিকট এটা নিয়ে একটা হতাশাও আছে যে আর্মি সম্পর্কে যে ধারণা, আর্মিকে সাধারণ মানুষ বা দুর্বৃত্তরা ভয় পাবে, এখন ভয় না পাওয়ার মতো যেহেতু অ্যাকশানে যাই নাই, কারণ আমরা এটার আসলে নেগেটিভ অর্থে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা, আবার সেই অজুহাতে নির্বাচন হবে কিনা, নির্বাচন করানো সম্ভব কিনা, এটা কিন্তু কোনোভাবে আনা যায় না। কারণ এই সরকারের দায়িত্ব ছিল, বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, মানুষের জানমালের নিরাপত্তা এবং প্রধান যে কাজটি সেটা হচ্ছে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা। সেই কাজটি করার ক্ষেত্রে নানা অজুহাতে বিলম্ব হয়েছে। শুরু থেকে উদ্দেশ্য ছিল বিলম্ব করা। সেটা হচ্ছে প্রথমে সংস্কার কমিশনের নামে সময়ক্ষেপণ হয়েছে, পরবর্তীতে আসছে পিআর পদ্ধতিতে হতে হবে ইলেকশন, এটা নিয়ে নানা রকম টালবাহানা অজুহাত। তারপর এসছে এখন গণভোটের কথা, যে একই দিনই না গণভোট, জুলাই সনদ গণভোট আনতে হবে, তারপর নির্বাচন হতে পারবে। আবার এখন এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাতে যেন দুটো বিষয় আছে, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো থাকতে হবে যেমন ঠিক, আবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাতে নির্বাচন সম্ভব না, এই বিষয়টা যেন কোনোভাবে না আসে। আমি বিশ্বাস করি নির্বাচন হওয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটবে এবং নির্বাচনের পূর্বেও প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের লোকবল আছে, জনবল, তারা নির্বাচনী কর্মকাণ্ডে অলরেডি অংশগ্রহণ করা শুরু করেছে। বড় বড় দলগুলো তাদের মনোনয়ন ইতিমধ্যে অনেকটা চূড়ান্তের মতো করে ফেলেছে। সেই ক্ষেত্রে তাদের কর্মী বাহিনী, তাদের সমর্থক, তারা নির্বাচনী প্রচারণা যখন অংশগ্রহণ করবে, পুরো জনপদ মুখরিত থাকবে, তখন কিন্তু সন্ত্রাসীদের, চাঁদাবাজদের কাজের পরিসর কমে যাবে। এবং অনেক ক্ষেত্রে এটা দুঃখজনক হলেও স্বীকার করাটা অনস্বীকার্য, এটা যে অনেক এরকম হুলিগানরা নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে। এবং আজকে পরিস্থিতি উন্নয়ন ঘটাতে না পারার পিছনে কারণ হচ্ছে, আমি মনে করি যে পুলিশ বিভাগের সক্ষমতার ঘাটতি চাইতে আন্তরিকতারও ঘাটতি ছিল। যে অস্ত্রগুলো 5ই আগস্টের আগে ব্যবহৃত হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার হয় নাই। পরবর্তী সময়ে টানা লুট থেকে শুরু করে যে অস্ত্রগুলো, সেগুলো উদ্ধার হয় নাই। মোর ওভার নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে প্রত্যেকবার নানা দেশ থেকে
আসে, অস্ত্র বানানোর কাজটাও হয়। সেইভাবে যেভাবে অস্ত্র উদ্ধার হওয়ার আপনারা যেভাবে তৎপর ছিলেন, অস্ত্র উদ্ধারের জন্য মিডিয়াতে অনেকগুলো মিডিয়া খুব সোচ্চার ছিল, নাগরিকরাও সোচ্চার ছিল, কিন্তু সেই কাঙ্ক্ষিত পদ্ধতিতে কাঙ্ক্ষিত পর্যায়ে কোনো অস্ত্র উদ্ধারের কাজটা হয় নাই। ফলত অস্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। আধিপত্য বিস্তারের জন্য, অপরপক্ষে ভয় লাগানোর জন্য, মনোনয়নে যে বিতর্ক হবে এগুলো নিয়ে। তো সার্বিক অর্থে আমরা মনে করি যে নির্বাচন যত গণিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং নির্বাচিত সরকারের খাতে রাষ্ট্র ক্ষমতা গেলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব এবং সেটাই ঘটবে বলে আমরা বিশ্বাস করি, আশা করি। এবং এই যে আপনি বলছিলেন যে পুলিশের আন্তরিকতার কথা যেটা বলছিলেন, আমরা দেখলাম যে প্রায় 14-15 মাসের কাছাকাছি এখন মানে নতুন সরকার আসার পরে, এবং অনেকগুলো জায়গায় পুলিশের বদলি, পদায়ন সবই হয়েছে। তাহলে আন্তরিকতার ঘাটতিটা কেন? আন্তরিকতার ঘাটতি হচ্ছে পুলিশ নিজেরাও বলে, আমরাও বলি, জনবান্ধব পুলিশ। কারণ এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই। নাই, কিন্তু স্বভাবগতভাবে যে সংস্কার করা উচিত ছিল সেটা সেইভাবে হয় নাই। এখন যে সরকার আছে তাদের চরম একটা ব্যর্থতার অনেক দিকে বিষয় আছে। তাদের সক্ষমতার, তাদের স্কিলনেসের যে ঘাটতি, অভিজ্ঞতার ঘাটতি, সেইগুলো মিলিয়ে পুলিশ ধরেন যে আক্রান্ত হয়েছে এটা দুঃখজনক। তাদের হিসাবে 3000 3,500 পুড়িয়ে মারা হয়েছে বা নানাভাবে দুঃখজনক। সত্যি যে ডাটাটা সেটা আমাদের হাতে নাই, আমার হাতে নেই। তারপর যে শিক্ষা নেওয়া উচিত ছিল সেটা কিন্তু পুলিশ বিভাগ নেয় নাই। কি এই জন্য বলছি, আগের কর্তৃত্ববাদী সরকারের সময়ে পুলিশের নামে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য, গায়েবী মামলা যেমন ছিল, একই পদ্ধতি অনুসরণ করে আরও বেশি পরিমাণে অনেক গুণ বেড়ে সে কাজটি চলছে। এখনও মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে, বাণিজ্যটাও হচ্ছে, এবং এটাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। 5 তারিখের পরে এজাহার বাণিজ্য যুক্ত হয়েছে। অনেক সিভিক সোসাইটির লোকজনও, মানে অনেক সিভিলিয়ানও মামলা করে ভয় লাগিয়ে চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন মানুষ থেকে, কারণ প্রথম দিকে আতঙ্ক ছিল। পুলিশ আবার এই মামলাগুলো কোনো কোনো মামলায় 5,000 10,000 আসামি, সেটাতে গ্রেপ্তার দেখিয়ে মানুষকে নানাভাবে হয়রানি করতেছে। তাহলে তার এবং এখনো পর্যন্ত বদলি, পদোন্নতি, সেখানে যে দুর্নীতিমুক্ত হচ্ছে সেটা নিশ্চিত কেউ বলতে পারবে না। আমরা বলছি যে রাজনৈতিক সরকার নেই, কিন্তু আপনার কি মনে হয় যে আসলে রাজনৈতিক সরকার না থাকলেও এখনো আসলে পুলিশ রাজনৈতিক প্রভাবের মধ্যে রয়েছে? হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি একটু অন্তর্বর্তীকালীন সরকার, মানে আগে যেটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলতাম, সেই সরকারগুলোর সময়ে অনেকটা প্রশাসন নিরপেক্ষের মতো ভূমিকা পালন করেছে, আমরা যতটুকু বুঝেছি, দেখেছি। কিন্তু এইবার একটু ব্যতিক্রম। এবার মনে হচ্ছে যে 5 তারিখের পরে কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় চলে গেছে, এরকমই একটি মানে আচার আচরণ, কাজের দ্বারা তাদের দলীয় লোকগুলোকে পদায়ন করা, সবগুলোতে তাদের লোককে বসানোর যে প্রবণতা, এটা একেবারে ট্রান্সপারেন্ট বিষয়টা। অনেকটা স্বীকার না করলেও, লিখিতভাবে স্বীকার না করলেও এটা সবাই স্বীকার করে, জানে যে আমার লোক বসাতে হবে, বিশেষ করে 2-3টা দল। আবার হচ্ছে এই বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ বলার কোনো সুযোগ নেই, কারণ তাদের একটা দল আছে। সেই দলটাকে কিংস পার্টি যাই বলি, দল আছে, এবং সরকারের তাদের এই দলের মানুষ সরকারেও আছে উপদেষ্টা হিসেবে। আবার রিজাইন করে যে দলটা করেছে, তাহলে বর্তমান সরকারের দল বললে এটা কোনো অতিশয়োক্ত হবে না। কিংস পার্টিটা এই সরকারের এই পার্টি, এনসিপি যেটা। সুতরাং তারা প্রতি ক্ষেত্রে ছড়ি ঘুরাচ্ছে, আমলা ট্রান্সফার থেকে শুরু করে সবগুলোতে যেটা খবর আসে সবগুলোতে ছড়ি ঘুরাচ্ছে। আবার আরও 2টা দল যার যেখানে কর্তৃত্ব বাহুবল যাচ্ছে সেটাই করতেছে। সুতরাং অতীতের যে অন্তর্বর্তীকালীন সরকারগুলো কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি, নিরপেক্ষ সরকার বলি, তাদের চরিত্রের সাথে, তাদের কর্মকাণ্ডের সাথে বর্তমান সরকারের কর্মকাণ্ডের পার্থক্য আছে। এখানে সরকার শুধু কর্তৃত্ব করছে না, এখানে অন্তরালে কিছু দলীয় লোকজনও কর্তৃত্ব করছে। কারণ তা না, আগে সরকার যারা থাকে তাদের কথা শুনে, এখন যারা সরকারে নেয় তাদের কথাও শুনে, যার যেখানে প্রভাব বেশি। এই জন্য এইবার আরও বেশি মানে করুণ অবস্থা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, বা মানুষের বিচার পাওয়ার ব্যাপারটা আরও করুণ। নিশ্চয় আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ভোটের আগের পরিবেশ এবং চট্টগ্রামের সাম্প্রতিক নানা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক, সুজনের চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী।
আমরা বলছিলাম বিশেষ করে চট্টগ্রামের প্রেক্ষাপট যদি বলি, আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় ঘটনা ঘটছে, যেমন রাউজান, বাইজিত এলাকা, পাঁচলাইশ, এরকম অনেকগুলো এলাকায় আসলে ঘটনা ঘটছে এবং তার অনেকগুলো হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ যে সংঘাত, এই যে অভ্যন্তরীণ সংঘাতে যে খুনোখুনি হচ্ছে, এইটা আসলে সার্বিকভাবে ভোটের আগের পরিবেশে কি ধরনের আসলে প্রভাব পড়বে? হ্যাঁ, বিষয়টি হচ্ছে বিগত কর্তৃত্ববাদী সরকারের সময় যারা সন্ত্রাসী ছিল ওই সময়ে, এখন যারা সন্ত্রাস খুব শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা কেউ কারাগারে ছিল, কেউ দেশের বাইরে ছিল কিংবা পলাতক ছিল। আমরা খুব লক্ষ্য করলাম, খুব দুঃখজনক, সেটি হচ্ছে 5 তারিখের পর রাত্রি 3টায়ও জেল থেকে অনেক সন্ত্রাসী বেরিয়ে গেছে। খুবই মানে রিনাউন্ড, সারা দেশে চিনি এরকম সন্ত্রাসীরা বেরিয়ে গেছে। তারা বেরোনোর পিছনে এখানে যারা প্যাট্রোনাইজ করেছে, সহযোগিতা যারা করেছে, যারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, সেগুলো দিন শেষে দেখা যাবে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো দল শেল্টার দিয়েছে। এবং আগের যারা খুব চিহ্নিত সন্ত্রাসীরা এসে চাঁদাবাজি থেকে শুরু করে তার যে অপরাধ সাম্রাজ্য, তার যে সন্ত্রাসীদের যে গ্রুপ, সেগুলো মেনটেন করা শুরু করলো। তার পরিণতিতে আমরা এখন দেখছি কি, তারা নিজেরাই আধিপত্য বিস্তারের জন্য, এলাকা দখল করার জন্য সেই লোকগুলোকে ব্যবহার করছে এবং ব্যবহার করতে এমন জায়গায় গিয়েছে তারা তাদের সঙ্গী হয়ে নির্বাচনী প্রচারণায় চলে যাচ্ছে। তাদের অভ্যন্তরীণ যে কোন্দল, সন্ত্রাসীদের মধ্যে যেই অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে ঘটনাটা সম্প্রতি ঘটল, তারপরও কি আমাদের চোখ খুলবে না যে আমরা তাদেরকে কিভাবে হ্যান্ডেল করব? কারণ এই যে 5 তারিখের পরে সন্ত্রাসীর কোনো দল থাকার কথা না, কোনো ধর্ম থাকার কথা না, কোনো এলাকা থাকার কথা না, কিন্তু আমাদের এই কর্তৃত্ববাদী সরকার অন্যায় করেছে, আমরা বুঝলাম, অবশ্যই করেছে। কিন্তু যারা পরবর্তী সময়ে মনে করছে যে যারা ক্ষমতায়িত হয়েছে কিংবা এসছে, যারা এতদিন মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকভাবে চালাতে পারে নাই, তাদের ভবিষ্যৎটা কি তারা চিন্তা করেছে? যে আগামী দিনে আওয়ামী লীগ নাই, আমরা কীভাবে দেশটা চালাবো, আমরা নির্বাচিত হয়ে কীভাবে চালাবো, বা নির্বাচনের পূর্বে দেশটা কীভাবে, সেটা চিন্তা করে নাই। যে যার লোক সন্ত্রাসীদেরকে আবার একইভাবে এনেছে, ফলত আজকের পরিণতি ভোগ করছে জনগণ। অস্ত্র যেমন উদ্ধার হয় নাই, পুলিশ তার সক্ষমতা ফিরে পায় নাই, তার যে মূল্য, তার যে ক্যারেজ, মরাল ক্যারেজ, এই মরালিটিটা ভেঙে যাওয়ার কারণে সন্ত্রাসী আরও আশকারা পেয়েছে। এবং সার্বিকভাবে সরকারের যে অন্তর্বর্তী সরকারের যে দুর্বলতা, সেটার কারণে যে অবস্থা, এটা যদি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সামরিক বাহিনীর সহযোগিতায় যদি এটা বন্ধ করা না যায়, তাহলে আমরা পরিণতি আরও খুব খারাপ দেখব। ওই আশার বাণী এটাই, নির্বাচন আসলে সবাই নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়ে গেলে, যেহেতু জনগণ সবসময় একটা পাহারাদারের ভূমিকা, রাজনৈতিক কর্মীরা একভাবে পাহারাদারের ভূমিকা পালন করবে, সেই শুভ বুদ্ধির উদয় থেকে আন্তরিকতা যদি করে, তাইলে না হলে তো এইভাবে চলতে থাকলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ হবে। এবং এক্ষেত্রে যদি আমরা বলি যে নির্বাচন যদি মধ্য ফেব্রুয়ারিতে হয়, তার মানে হচ্ছে আর মাস তিনেকের মতো সময় আছে। এবং আগের যে নির্বাচনগুলো হতো, যে নির্বাচনের অন্তর্গত 3 মাস 4 মাস আগে একটা পরিবেশ তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি করা, সেই জায়গায় কি আসলে হয়েছে? আপনার কি হয় মনে নাই? না হওয়ার পিছনে যারা দায়ী, আমি বললাম সাধারণ নাগরিক তো আর দায়ী না, করতে চাইলে করা যায়। এবং এটা করার জন্য সপ্তাহ 10 দিন সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট। সরকারের এক্ষেত্রে সদিচ্ছে এবং জনপ্রশাসন, পুলিশ প্রশাসনকে সশস্ত্র বাহিনী সহযোগিতা করতেছে, এটা আন্তরিকতায় যথেষ্ট। সরকার যদি মনে করে যে অন্তরালে সে কোনো দলের পারপাস সার্ভ করবে না, আমাদের সামনে যে দলগুলো নির্বাচন করতেছে, তাদের আলাদাভাবে বেনিফিট যদি দেবে না মনে করে, সরকার সত্যিকার অর্থে নিরপেক্ষ থাকবে যদি মনে করে, তাহলে এটা সম্ভব। আমি কিংস পার্টির কথা যেটা বলছি, তাদের নেতারা চট্টগ্রাম আসলে পুলিশ, আর্মি থেকে শুরু করে তাদেরকে পুরো প্রোটেকশন দেওয়ার জন্য তৎপর হয়ে যায়। তাহলে মানুষ কি মেসেজটা পাচ্ছে? সরকার একটা দলের পক্ষে। সরকার যখন দলের পক্ষে হয়ে যায়, তাহলে এতদিন আন্দোলনটা কি হয়েছিল? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে তো সারা দেশের এত কাহিনী, এত ঘটনা, এবং মানুষ নির্বাচন বিমুখ হয়ে গিয়েছিল। যে নির্বাচন, ভোটপ্রিয় বাঙালি, নির্বাচন মানে একটা জাতীয় উৎসব, ঈদ, দুর্গাপূজা কিংবা ঈদুল আজহাকে ছাপিয়ে যেত উৎসবটা, সেই ক্ষেত্রে নির্বাচন মানে আতঙ্ক, অনীহা, অনাস্থা ছিল। সেই জায়গা থেকে ফেরত আসার কাজটা বর্তমান যারা সরকার আছেন, যারা বিরোধী দল হিসেবে বা রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন করবে, তাদেরও পরিকল্পনা আছে কিনা আমরা জানি না,
যে মানুষকে নির্বাচন কেন্দ্রমুখী করা, মানুষকে আস্থার জায়গায় ফেরত নেওয়ার জায়গাটা যদি করার কাজটা করে, তাইলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে উচিত। এবং ঘটানোটা কোনো মিরাক্কেল ব্যাপার না, চাইলে পারেন, সদিচ্ছাটা যথেষ্ট। যদি না চায়, আমরা মনে করব যে সেখানে শস্যের মধ্যে ভূত আছে, এটার কোনো বিকল্প নেই। নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হতে হবে। নির্বাচনটা হওয়ার পরেই এদেশে একটা অ্যাকাউন্টেবিলিটি ওই দলের মধ্যে ফেরত আসবে। তাকে জনগণের কাছে এখন কোনো দায়বদ্ধতা নাই, এ সরকারের কাছে কেউ জবাবও চাইতেছে না। এ সরকারের একটা অগ্নি পরীক্ষা দেওয়া উচিত। তারা যেই, এটা তো ঠিক, সরকারে যারা আছেন তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় জনগুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের অতীতের একটা সোনালী ইতিহাস আছে। তারা আজকে এইভাবে মুখ বুজে বসা থাকা কার পারপাস সার্ভ করতেছে, সেটা ইতিহাস যখন রচিত হবে তাদের সম্পর্কে, তাদের সফলতা ব্যর্থতা যখন কথা আসবে, আমরা নিজেরাও তো সেদিন লজ্জা পাবো যদি তাদের এই খলনায়কের অবস্থায় যাই, কিংবা তারা যে ব্যর্থ হিসেবে পরিগণিত হয়। সেটা না করার জন্য এখনো সময় আছে। সরকারের উচিত তার যত হাতিয়ার আছে মানে রাষ্ট্রযন্ত্রের, সেইগুলো ব্যবহার করে ভালো একটা নির্বাচন উপহার দিয়ে না একজনে শুরু করা উচিত, অস্ত্র উদ্ধার করা উচিত। এবং সন্ত্রাসী কোনো দলের না ঘোষণা দিয়ে সেই দলগুলোরও ঘোষণা করা উচিত সন্ত্রাসী কোনো দলের না, তাকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, এটা করা উচিত। না করলে নিজেরাও সাফার করবে। আমি আজকে আরেকজনের বিরুদ্ধে, কালকে সে আমার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এই গ্রুপগুলো তো ভাগ হয়ে আছে। রাউজানে যেটা হচ্ছে, 18 জনের মতো মারা গেছে বলা হচ্ছে, এটা কারা? এটা নতুন করে তো মায়ানমার থেকে এসে কেউ মারতেছে না, নিজেদের লোক সবগুলো। আবার বিগত সরকারের লোক বলেও দোষ দিয়ে লাভ নাই, দোষর টোষর এগুলো ট্যাগিং করে লাভ নাই, নিজেদের। তাহলে নিজেরা সেই জায়গায় যাওয়ার পেছনে যেতে না চাইলে বাধ্য করা হবে। প্রশাসনকে যদি সেইভাবে ক্ষমতায়িত করা হয়, কেন পারবে না? পারার কথার দরকার সদিচ্ছা, সেই সদিচ্ছা এবং সদিচ্ছার বাস্তবায়ন। এক্ষেত্রে এখন যেহেতু নির্বাচনের দলগুলোও মোটামুটি প্রস্তুতি নিচ্ছে, যে অনেকে প্রার্থী ঘোষণা করেছে, আপনি নিজে বলছিলেন, যে তাহলে আমরা যদি উপসংহারে এটা বলি যে মানুষের আস্থা ফেরানো এবং মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা, এইটার জন্য যদি আরো একটু যদি আমরা স্পেসিফিক যদি আপনার মতামত জানতে চাই। দেন 5ই আগস্ট থেকে বা তারও আগে যে এটা যে বাংলা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী যে সহযোগিতা করার যে আইনি যে সহযোগিতা করেছে, সেখানে তাদেরকে কাজে লাগানোর জন্য সরকার এবং স্টেক হোল্ডারকে যদি আন্তরিক হন, তাহলে তারা তো রাষ্ট্রীয় আইন আছে, সহযোগিতা করছে, এবং তাদেরকে সেভাবে অ্যাক্টিভ করানো। এবং আমি আরেকটা বিষয় বলবো যে সেটা হচ্ছে তারা যে সংযমের পরিচয় দিয়েছে, এই সংযমের পরিচয় দিতে গিয়ে দুর্বৃত্ত সন্ত্রাসীরা আরও বেশি বেপরোয়া হয়েছে। যে আমি এটা করলেও আমাকে সেনাবাহিনী তো মারবে না, ধরবে না, অন্যায় করলেও মারবে না। এবং সেনাবাহিনীকে অনেক ক্ষেত্রে নানা রকমের মানে কুৎসিত মন্তব্য করা হয়েছে, সোশ্যাল মিডিয়া তো আছেই, প্রকাশ্য করা হয়েছে। তারা চূড়ান্ত একটা, এটা ইতিহাস মানে অতীতে আমরা দেখিনি কখনো। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। দুর্বৃত্ত, অন্যায়কারী, অপরাধী, তাকে সেভাবে শায়েস্তা করতে হবে, আইনের আওতায় আনতে হবে, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে করতে হবে। আদালতকে আরও সক্রিয় করতে হবে। আদালত যেন তার আইন অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ করতে পারে, সেই স্পেসটুকু দিতে হবে। এখন যার যেখানে বাহুবল আছে, সেখানে যদি বলে একটু আদালত দেওয়ার সময় বলা হয় যে অনেক সময় আমার পছন্দ মতো না হলে, আমার বাহুবল আছে, আমি বিশেষ দলের সদস্য, যে স্বৈরাচারের দোষর কোর্টে বলে ফেলে, এগুলো বন্ধ না হলে দিন শেষে যে বলছে তাকে তার বন্ধুরাই, তার দেশের লোকে তাকে থামানো দরকার। না হলে কিন্তু একটা কোন পরিণতির দিকে আমাদের দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা। আমরা আশা করি আমরা সেই জায়গায় যাব না, এখনো সময় আছে। আন্তরিক হতে হবে, যাদের আন্তরিক হওয়া উচিত, যাদের কাজ করা উচিত, এবং সেই পরিবেশ সৃষ্টি করলে অবশ্যই পারবে। প্রত্যেক সন্ত্রাসীর লিস্ট থানায় আছে, পুলিশের আছে। নিশ্চয়ই আমরাও চাই যে একটি সুন্দর পরিবেশ তৈরি হোক এবং সুন্দর একটি নির্বাচন হোক দেশে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।